বাংলাদেশের জাতীয় সংসদ বর্জন নিষিদ্ধ করার জন্য আইন করার প্রস্তাব করেছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়েও এখন আলোচনা বেশ সরগরম। বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার বলে পরিচিত মোহাম্মদ আশরাফুল তার দোষ স্বীকার করেছেন। তাকে কি ক্ষমা করে দেওয়া যায়? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন রাজশাহী ৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাদিম মুস্তাফা, নাগরিকদের সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী। বিবিসির বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা এবার এসেছি উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। এখন আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। বাংলাদেশ সংলাপের আজ প্রথম প্রশ্নটি করবেন আবু সাইদ। দলীয়ভাবে জাতীয় সংসদ অধিবেশন বর্জন বন্ধ করতে আইন করার প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ ধরনের আইন কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি একটি প্রস্তাব করেছে যে একটা কঠোর আইন করার জন্য, যাতে করে সংসদ বর্জনটা নিষিদ্ধ করা যায়। সেই দলীয় কিংবা জোটগতভাবে সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমি শুরুটা করতে চাই সুস্মিতা চক্রবর্তী, আপনাকে দিয়ে। আচ্ছা, আমাদের বাস্তব অবস্থা আসলে যা, সেখানে দেখতে পাচ্ছি যে বিরোধী দল অনেক কম সংসদে যান। তো এটা তো আসলে গণতান্ত্রিক নিয়মের মধ্যে পড়ছে না। গণতান্ত্রিক রাজনৈতিক যে ধারা, যে চর্চা, তার একেবারে পরিপন্থী। এখন এটা তো দায়িত্ব নেয়ার মতো বিষয় যে দুই দলেরই উচিত, যারাই থাকবেন যেন সংসদে অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু যখন বাস্তবতা এর বিপরীত হচ্ছে, তখন আমাদের এই দেশের মানুষের পক্ষ থেকে আমাদের চাওয়া থাকবে যেন দুই দল, বিরোধী দল বিশেষ করে, যখন যে বিরোধী দল থাকুক, তারা যেন সঠিক দায়িত্ব পালন করে সংসদে উপস্থিত থেকে। উনি যে প্রশ্নটা করেছেন যে যাতে করে সংসদ বর্জন করতে না পারে দলীয় বা জোটগতভাবে, সেই জন্য একটা আইন করা দরকার, সেটা কি করা যেতে পারে? যেহেতু এটা এক্সট্রিম পর্যায়ে, মানে চূড়ান্ত মাত্রায় আমরা দেখছি যে বিরোধী দল ক্রমাগত এটা বর্জন করেই যাচ্ছেন, মানে এটা একটা আমাদের সংস্কৃতি চালু হয়ে গিয়েছে। ফলে যদি হয় আইন করে আসলে শেষ পর্যন্ত কিছু হয় না, তারপরেও যদি এটা শুধু এরকমই দেখি নেতিবাচক অর্থে, তাহলে আইনও বাধ্য হয়ে করতেই হবে, না হলে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা অসম্ভবই আমার মনে হয়। ধন্যবাদ সুস্মিতা চক্রবর্তী। আপনাকে মোহাম্মদ শাহরিয়ার আলম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিবিসিকে বাংলাদেশ সংলাপ আমাদের রাজশাহীতে আয়োজনটা করার জন্য। আবু সাইদ যে প্রশ্নটি করেছে, আমি এমএস যে তার বয়সের তুলনায় প্রশ্নটির যে এটা যে গুরুত্ব বহন করে, আমি জাস্ট ছোট একটা তথ্য দিতে চাই আপনাদের কাছে যে এ পর্যন্ত যে 4টি জাতীয় সংসদ বসেছে 91-এর গণ অভ্যুত্থানের পর থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যখন বিরোধী দলে ছিলাম প্রথমবার 91 সালে, তখন আমরা সংসদ বর্জন করেছিলাম 135 দিন। তার পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে বিএনপি বিরোধী দলে গিয়ে 96-তে 163 দিন। তারপর আমরা আবার যখন বিরোধী দলে গেলাম 2001-এ, তখন আমরা 150 দিন। আর 18তম অধিবেশন বসার আগে জাতীয়তাবাদী দল সংসদ বর্জন করেছে 283 দিন। মানে এটা বাড়ছে, ইটস এ গ্রোইং ট্রেন্ড। আমার কনসার্নটা হচ্ছে, একজন তরুণ প্রশ্নটি করলো, এটা খুবই এনকারেজিং, কিন্তু যারা সংসদ বর্জন করেছে তারা আবার পরবর্তীতে ক্ষমতায় এসছে, তাহলে মানে সাধারণ মানুষেরও একটা কনফ্লিক্টিং মাইন্ড কাজ করছে এখানে। টু আনসার দ্য কোশ্চেন স্ট্রেট, আমি একজন নতুন প্রজন্মের সংসদ সদস্য হিসেবে আই ক্যানট সি দ্য মিলিয়ন্স অফ ডলার্স বিং ওয়েস্টেড। কোটি কোটি টাকা ওয়েস্ট করা হচ্ছে সংসদে না গিয়ে। সংসদের থেকে সংসদ সদস্য হয়ে আমরা গাড়ি বাড়ি সুযোগ সুবিধা নিচ্ছি, প্লট পাচ্ছি, প্রিভিলেজ নিচ্ছি, বিদেশ সফরে ভিআইপি লাউঞ্জ ইউজ করছি, কিন্তু আমরা সংসদে যাচ্ছি না। দিস ক্যানট বি টলারেটেড এনিমোর। আইন করা উচিত। মাই ওপিনিয়ন ইজ ইয়েস। এখন যে 90 দিনের বিধানটি রয়েছে, যে 90 দিন টানা অ্যাবসেন্ট থাকলে সদস্যপদ বাতিল হবে, এটাকে কমিয়ে আনা উচিত প্রথম পর্যায়ে। যে আইন করে কোনো সমস্যার সমাধান হয়েছে অতীতে দেখা যায়নি। না, অবশ্যই এখানে যদি একটা ঘটনা ঘটে যে 30 দিন পরে, তখন অন্ততপক্ষে 30 দিনে একবার তো আসবেন তারা, ব্যাপারটা এরকম। অথবা 4র্থ বছরে গিয়ে হয়তো টানা সকলে পদত্যাগ করবেন, কিছুটা হলেও উন্নতি হতে পারে, কিন্তু এটার জেনারেল কনসেনসাসের দরকার আছে সকলেরই। সুস্মিতা চক্রবর্তী কিছু বলতে চাই। যে আইনের চাইতেও জরুরি হচ্ছে জনগণের সাথে জবাবদিহিতার প্রশ্ন, যে জনগণের সামনে তাদেরকে বলতে হবে যে আমরা দায়িত্ব নিয়েছি, সরকারি দল এবং বিরোধী দল যে অবস্থাতেই যারা থাকুক না কেন, তাদেরকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে, কেননা জনগণের সম্পদেই কিন্তু এগুলো পরিচালিত হচ্ছে। ধন্যবাদ সুস্মিতা চক্রবর্তী আপনাকে। এই বিষয়টি নিয়ে দর্শকদের মতামত কি সেটি জানতে চাই।
প্রথম সারিতে একজন আপনি হাত তুলেছেন, খুবই সংক্ষেপে বলবেন। এখানে আইন করতে হবে কেন? কারণ সংসদ সদস্যদের দায়িত্বই হচ্ছে সংসদ গিয়ে তাদের এলাকার জনগণের অভাব অভিযোগ সুখ দুঃখের কথা তুলে ধরবে। আমার মনে হয় এটা যদি আইন করে করা হয়, সারা বিশ্বের কাছে আমরা ছোট হয়ে যাব, যে বাংলাদেশের সংসদ সদস্যদেরকে আইন করে নিয়ে যেতে হয় সংসদে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের দেশের কালচার হয়ে গেছে, অবশ্যই এটা আইন করার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি হাত তুলেছেন, যে মাঝখানে। আমার মনে হয় যে আইন করার চেয়ে আমার ব্যক্তিগত দায়বদ্ধতাই বড়। আমি একজন সংসদ সদস্য হয়েছি, মাসে আমি 15,000, 20,000 টাকা বা 50,000 টাকা দলীয়ভাবে বলা হচ্ছে যে কেউ যেন দলীয়ভাবে এটা বর্জন করতে না পারে। দলীয়ভাবে না বর্জন করার জন্য প্রত্যেকের তার দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে যে আমার এটা রাইটস, আমাকে যেতে হবে সংসদে, কথা বলতে হবে জনগণের জন্য। ধন্যবাদ আপনাকে। এই পাশে একজন হাত তুলেছেন, বা পাশে কোনায় আপনি। আমি বলতে চাই যে আইন করে এটা কখনো সম্ভব না। যদি আমাদের সংসদে বিরোধী দলকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারে বর্তমান সরকার বা যারা সরকার ক্ষমতায় থাকবে, তাহলে বিরোধী দলে যারা থাকবে তারা স্বেচ্ছায় সংসদে গিয়ে তাদের যে অভিযোগ আছে, তাদের যে দাবি আছে, সেগুলো তারা তুলে ধরবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি চেষ্টা করব আপনাদের কাছে আবার ফেরত আসার জন্য। নাদিম মুস্তাফা। ধন্যবাদ। বিবিসি বাংলা আজকের যে সংলাপের আয়োজন করেছেন, আমার সামনে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এবং প্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। শাহরিয়ার ভাই বলেছেন বিএনপি 91 থেকে 2008 পর্যন্ত যে সরকার ছিল, 6 পর্যন্ত। শাহরিয়ার ভাই জানা উচিত, বা আমরা সবাই জানি, 2007 সালে 111 হয়েছিল বাংলাদেশে। সেই কারণে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী, আমার দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের কারণেই গত যে সরকার গঠন হয়েছে, আওয়ামী লীগ সরকার, সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের কারণে। আপনি সরাসরি যদি প্রশ্নটার উত্তর আমি শেষ করে দিচ্ছি। যদি সঠিকভাবে নির্বাচনের ফলাফল হতো, তাহলে কিন্তু বিএনপি বয়কট করতো না, সংসদ বয়কট করতো না। যেহেতু বিএনপিকে কথা বলতে দেওয়া হয় না, বিএনপির দাবি দেওয়া মানা হয় না, বিএনপির যে সম্মান পাওয়া দরকার ছিল সংসদে, সেইটা কিন্তু দেওয়া হয়নি। যে কারণে একই অভিযোগ যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগও করেছে। একই অভিযোগ আপনি আজকে যে অভিযোগ করছেন, এই অভিযোগটা আওয়ামী লীগের দিক থেকেও ছিল। না, ঠিক আছে, তো আওয়ামী লীগ যেহেতু সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা, বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে গত সংসদ হচ্ছে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা, আইন করে ফেলেন। আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা যদি দেশ ভালোবাসি, দেশের উন্নয়ন চাই, ব্যক্তি উন্নয়ন ছাড়া যদি দেশের উন্নয়ন চাই, আইন করে ফেলেন। যা যা প্রবলেম আছে এখনই আইন করে ফেলেন। আমরা যারা এই প্রজন্মের সন্তান, তারা তো আমরা দেশ উন্নয়ন দেখতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই, এটা করতে পারছি না তোমরা। ধন্যবাদ নাদিম মুস্তাফা। আপনার কাছে আসছি আমি। উনি যেটা বলছেন, ওনার কথা যেটা বোঝা যাচ্ছে যে এই যে সংসদ বর্জনের যে কালচার, সংস্কৃতির কথা, এটা আওয়ামী লীগ শুরু করেছিল যখন বিএনপি 91-এ ক্ষমতায় আসে তখন থেকে। কি বলবেন? খুবই সহজ উত্তর। সেবারই বাংলাদেশে প্রথম প্রপার পার্লামেন্ট বসেছিল, এবং গত 4টি সংসদের মধ্যে আওয়ামী লীগ 1991 সালে সবচেয়ে কম বর্জন করেছে। শুরু তো হবেই, কারণ আমরা বিরোধী দলে ছিলাম। সো দের ইজ নো চয়েস, ইটস এ ন্যাচারাল ইনস্টিংক্ট। সবচেয়ে কম বর্জন করেছিলাম 135 দিন। এবং আরেকটি বিষয় এখানে আনতে চাই, যে যিনি সরকার দলীয় বা বিরোধী দলের প্রধান, তাদের যদি পার্লামেন্টের উপস্থিতির হার চিন্তা করেন, 1991-এর পার্লামেন্টে তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা 135 দিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে মাত্র 28 দিন উপস্থিত ছিলেন। আবার আমরা 2001-এর পার্লামেন্টে জননেত্রী শেখ হাসিনা 45 দিন উপস্থিত ছিলেন, আর এই সংসদে একদিন সহ ম্যাডাম খালেদা জিয়া মাত্র 9 দিন উপস্থিত ছিলেন। তো একটি দলের প্রধান হিসেবে তাকে কিন্তু সংসদকে ভালোবাসতে হবে, সংসদীয় রীতিনীতিকে সম্মান দেখাতে হবে। এটা যদি অভাব থাকে, সংসদ কখনোই কার্যকর হবে না। নাদিম ভাই যে কথাটি বলেন, অতীতে যে কোনো সময়ের চেয়ে এই সংসদ বিরোধী দলকে বেশি সম্মান দিয়েছে। 4টি সংসদীয় কমিটির প্রধান করে অতীতে কখনোই এটি করা হয়নি। এবং তারপরেও আমরা সংসদ সদস্য হিসেবে অন্যান্য যে ধরনের সুযোগ সুবিধা, তাদের বসার জায়গা, সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, সবকিছুই করা হয়েছে। এখানে নতুন করে আপনি বলছেন যে সরকারের দিক থেকে কোনো আন্তরিকতার অভাব নেই, এটি আপনি বলছেন। ধন্যবাদ আপনাকে। নাদিম মুস্তাফা। শাহরিয়ার ভাই যেটা বলেছেন, শাহরিয়ার ভাই এই গত 2008 সালে নির্বাচনে জাতীয় সংসদের সংসদ সদস্য হয়েছেন। আমি 1996 সালে এবং 2001 সালে পুঠিয়া দুর্গাপুরতে নির্বাচিত হয়েছিলাম। 2008 সালে আমি নির্বাচন করতে পারিনি। আমি পুঠিয়া দুর্গাপুরে কোনো অসৎ কাজ করিনি, কোনো ঘুষ খাইনি, কোনো হারাম খাইনি, কোনো অন্যায় করিনি। আমি শাহরিয়ার কথাটাই বলছি। শাহরিয়ার ভাই যেটা বলছে যে সংসদ অধিবেশনের ব্যাপারে, শাহরিয়ার ভাই বোঝা উচিত যে 2008 সালে নির্বাচনটা কিভাবে হয়েছিল।
আমরা বিএনপি, সারা বাংলাদেশে বিএনপির যে ভোটের যে সংখ্যা, তাতে কি আমরা এই অল্প সামান্য আসন কি আমরা পেতে পারি? কিন্তু আপনারা তো সেটা মেনে নিয়েই সংসদে গেছেন। আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় চেয়ারপারসন, উনি এই সংসদকে মেনে নিয়ে সম্মান দেওয়ার জন্য জাতির স্বার্থে, দেশের স্বার্থে উনি প্রথমে সংসদে গেছেন। ধন্যবাদ নাদিম মুস্তাফা। আমি দর্শকদের মতামত নিতে চাই আবারও এই প্রসঙ্গে। পেছনের সারিতে হাত তুলেছেন বাঁ পাশে। হরতাল যখন দেওয়া হয়, বিরোধী দল বলে যে জনগণ এই হরতালকে সমর্থন করেছে। আবার সরকার সংসদ প্রসঙ্গে কথা বলবেন। যে সংসদ প্রসঙ্গে বলতে গেলে যে বিরোধী দলের অবশ্যই উচিত যে সংসদে যাওয়া। কোনো আইন করা কি দরকার? এটা বন্ধের জন্য আইন আসলে আইন করে বাংলাদেশে আইনের প্রয়োগটা যথাযথ হয় না। ধন্যবাদ আপনাকে। এখানে একজন হাত তুলেছেন আপনি, মাঝখানে ডান পাশের সারিতে। আমার মনে হয় আসলে এটা আইন করে করা সম্ভব না, কারণ আইন হচ্ছে বিরোধী দলকে করে পৃষ্ঠ, আর সরকারি দলে যারা থাকবেন তাদেরকে, কারণ আইন পরিচালনা করেন আসলে তারাই। কাজে আমার মনে হয় সংসদের প্রতি যদি তাদের আন্তরিকতা এবং মায়া বা জনগণের অধিকার বলার যদি অধিকারই না থাকে, তাহলে আমার মনে হয় আইন করে কিছু হবে না, এটা নিজের দায়িত্ববোধ থেকে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আবারও পেছনে যেতে চাই, আরেকজন হাত তুলেছেন মাঝ বরাবর পেছনে, যে আপনি দাঁড়িয়েছেন। আমরা সাধারণত দেখি যে গৃহপালিত পশুদের রাখার জন্য খাঁচার দরকার হয় না, কিন্তু বাঘকে রাখার জন্য খাঁচার দরকার হয়। তো সংসদ সদস্যরা সম্মানিত ব্যক্তি, তাদের জন্য আইন করাটা যদিও বেমানান লাগে, তারপরেও তারা যদি না যান তাহলে বাধ্য হয়ে আইন করারই দরকার। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জামাত খান, কি বলবেন? আইন করা কি দরকার? না, আসলে সত্য কথা বলতে যে আমাদের নির্বাচনের সময় পার্লামেন্টের মেম্বাররা অনেক ওয়াদা, অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তো দরকার আমার সংসদে ওনারা যে ওয়াকআউট করে বা বর্জন করে, এটা কিন্তু করা ঠিক না। তাদের কোনো দাবি দেওয়া থাকতে পারে, পার্লামেন্টের থেকেই কিন্তু আপনার সে দাবি দেওয়া আদায় করতে হবে। এই যে এত খরচ আমাদের এই দরিদ্র দেশে, কিন্তু ওনারা ওয়াকআউট করবেন এবং জনগণের দাবি দেওয়া নিবে তুলবেন না পার্লামেন্টে, এবং খরচ বেতন ভাতা নিয়ে আসবেন, এটা সঠিক না। আইন করে এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু আন্তরিকতার মধ্য দিয়ে কিন্তু দেশপ্রেমিক এবং দেশাত্মবোধ থাকলে আইন করা দরকার হবে না। ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের মনে করে দিতে চাই, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন রুকাইয়া জান্নাতি বৃষ্টি। ক্রিকেটার আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পর অনেকেই তাকে ক্ষমা করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন, তাদের এই মত কি গ্রহণযোগ্য? আপনার কি মনে হয় গ্রহণযোগ্য? অবশ্যই। কেন সেটি? কারণ আমাদের দেশে বর্তমান যে সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনকে বিবেচনা করলে বর্তমানে এই সমাজে খুন করে খুনের বিচার হয় না, ফাঁসির রায় হয়ে তাদের ফাঁসি হয় না। বিভিন্ন মন্ত্রী, যেমন আমাদের মাননীয় রেলমন্ত্রী, আমরা কোনো নাম নিয়ে কথা বলছি না সেখানে। হ্যাঁ সরি, হ্যাঁ, মানে আপনি বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এতটুকু ক্ষমা করা যেতেই পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচাইতে একটি জনপ্রিয় খেলা ক্রিকেট, বাংলাদেশকে যেটি আন্তর্জাতিক পরিসরে ব্যাপক পরিচিতি দিয়েছে, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আমি শুরু করতে চাই মোহাম্মদ শাহরিয়ার আলম, আপনাকে দিয়ে। কি মনে হয় যে আশরাফুল দোষ স্বীকার করেছেন, অনেকে বলছে যে তাকে ক্ষমা করে দিলেও দেওয়া যেতে পারে? ধন্যবাদ। এটি খুবই সময় উপযোগী একটা প্রশ্ন এবং আমাদের গোটা জাতির ইমোশনকে রিপ্রেজেন্ট করে এই প্রশ্নটা। একটু রিমাইন্ড করে দিতে চাই সবাইকে, আশরাফুল অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের টেস্ট হিস্ট্রিতে ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান, শ্রীলঙ্কায় যেটা উনি করেছিলেন। এবং আশরাফুলের হাত ধরে আমরা কার্ডিফে জয় পেয়েছিলাম, একটি টার্ন অ্যারাউন্ড উইন আমাদের অস্ট্রেলিয়ার এগেনস্টে খুব সম্ভবত। তো সেই জায়গা থেকে আশরাফুল কিন্তু একটা আশার প্রতীক, একটা ভরসার প্রতীক। তো সেখানে একটা ভ্রান্ত হয়েছে, ভুল হয়েছে, অকপটে স্বীকার করা হয়েছে, এবং সে যেহেতু এটা স্বীকার করেছে, তবে তার বক্তব্যের যে বাকি অংশগুলি আছে সেটাও তদন্ত হওয়া উচিত। যদি এখানে কোনো মিথ্যা থাকে সেগুলিরও বিচার হওয়া উচিত। কিন্তু আমরা আশা করব আশরাফুলের শাস্তি হবে, কিন্তু সেটা যেন লঘুদণ্ড না হয়, সেটা যেন বড় আকারের কোনো শাস্তি না হয়, এবং তার এই স্বীকারোক্তি, মাফ করবেন, যেন গুরুদণ্ড না হয়। যে পাপ, যে ভুলটি সে করেছে এটা অবশ্যই গুরুতর, কিন্তু সেই জায়গায় খুব সিভিয়ার পানিশমেন্ট আমরা তাকে অন্তত একটা সিম্বল ধরে নিয়ে
একটু স্বল্প শাস্তি এবং তাকে একজন ক্রিকেটের অ্যাম্বাসিডার হিসেবে আমরা যেভাবে দেখেছি এবং ক্রিকেটে স্বচ্ছতা নিয়ে আসার জন্য তাকে আমরা অ্যাম্বাসিডার হিসেবে ব্যবহার করতে পারি। যদি আইন থাকে কোনো ব্যক্তি বিশেষের জন্য যদি সেটি শিথিল করা হয় তাহলে এটা কি অন্যদের জন্য একটা ভুল বার্তা দিতে পারে? অবশ্যই এখানে একটা বিষয় রয়েছে যে ক্রিকেট, আমি রাজশাহীতেও যদি একটা ক্রিকেট খেলা হয় আন্তর্জাতিক মানের, এটার আইন কানুন বা নিয়ম নীতি বাংলাদেশ সরকার করে না বা বিসিবি করে না, এটা আইসিসি দ্বারা পরিচালিত। সেই জায়গায় আমরা কিন্তু কিছুই করতে পারবো না আনফরচুনেটলি। কিন্তু বিসিবি মানে নিজে থেকে যেন বাড়তি কিছু না করে, অন্তত এই প্লেজটা আমরা করতে পারি। বলছেন আশরাফুলকে সহানুভূতির দৃষ্টিতে দেখার জন্য, সহানুভূতির দৃষ্টিতে দেখার জন্য, কিন্তু আইসিসির কাছে কিন্তু আমরা এই মাফটা বোধহয় পাবো না। ধন্যবাদ আপনাকে নাদিম মুস্তাফা। ধন্যবাদ। ক্রিকেট আশরাফুল সাহেবের ব্যাপারে যেটা বলা হয়েছে, অডিয়েন্স থেকে যেটা বলেছে, শাহরিয়ার ভাই যেটা বলেছে, দেখেন আমাদের যে দেশের অবস্থা চলছে তাতে এমনি তো দেশের দুর্নীতিতে ছেয়ে গেছে, দেশ দুর্নীতি ভরে গেছে। এখন এই আশরাফুল তো একটা ছোট্ট মানুষ, মানে একটা ছোট স্কেলের মানুষ। বড় বড় যারা রাঘব বোয়াল, তাদের দুর্নীতিতে তো দেশ অতল সাগরে চলে গেছে। তো সেই কারণেই যদি সবই আপনারা মাপ করেন তাহলে মানে আমাদের আগামী ভবিষ্যতের জন্য কি রেখে যাব আমরা? সেই কারণে সর্বোচ্চ শাস্তি দিয়ে আশরাফুলকে কেন্দ্র করে সারা বাংলাদেশের এরকম যারা দুর্নীতি করবে, যারা অন্যায় করবে, নির্যাতন করবে, তাদের একই রকম শাস্তি হওয়া উচিত। আপনি বলছেন আশরাফুলের যে কোনো সহানুভূতি পাওয়ার প্রশ্নই আসে না। আশরাফুল সহানুভূতি পেলে পরে আগামী দিনে বর্তমান যে সরকার শাসন ব্যবস্থা চালু করেছে, যারা দুর্নীতিবাজ হয়েছে তারাও তো একই পর্যায়ে পড়বে, আশরাফের মতো তারাও ক্ষমা পাবে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি বলতে চান ক্রিকেট নিয়ে। অনেকগুলো হাত, যে মাঝখানে আপনি অনেক আগে হাত তুলেছেন। আচ্ছা, নাদিম মোস্তফা সাহেব যে বললেন যে আশরাফুলের মাধ্যমে আমাদের দেশে যারা বড় বড় দুর্নীতি করেছে তাদেরও শাস্তি হওয়া দরকার, তাহলে কি তারেক জিয়ার শাস্তি হওয়া দরকার? এখানে আশরাফুল না, উনি উল্লেখ করেছেন যে এই পর্যন্ত রাজনীতিতে যারা দুর্নীতি করেছে আশরাফুলকে তো শাস্তি দিতে হবে এবং তাদেরকেও শাস্তি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। তাহলে ওনাদের দলেও তো অনেক দুর্নীতিবাজ আছে, তাদের কি শাস্তি দেওয়ার দরকার? হ্যাঁ বলুন। ছোট বোন খুব ভালো কথা বলেছেন। আমি এই ফোরামে বিবিসি বাংলার এই সংলাপে বলতে চাই, 111-এ পরে তারেক রহমান সাহেবকে 2001 থেকে 2006 সাল পর্যন্ত 14 দলীয় ঐক্যজোট তারেক রহমান সাহেবকে হাওয়া ভবনের সর্বোচ্চ দুর্নীতিবাজ বানিয়েছে। 2007 থেকে 2008 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিলেন, তারেক সাহেবের কোনো স্পেসিফিক কোনো দুর্নীতি বের করতে পারেননি। মামলা তো আমার নামে হয়েছে, মামলা তো আমার নামে 27টা মামলা হয়েছে 111-এ পরে। আমাকে 2টা মামলার জেল দেওয়া হয়েছে 5 বছর 7 বছর চাঁদাবাজির অপরাধে। আমি পুঠিয়া দুর্গাপুরে 1টি পয়সা হারাম খাই না, ঘুষ খাই না, এটা সারি এসে বলতে পারবেন। তো আমাকে তো জেল দেওয়া হয়েছে। উনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নেই যাচ্ছি। তো আমাদের দেশের যে আইন, সরকারের যে ক্ষমতা, সেই কারণে এই গত 4.5 বছর আওয়ামী সরকার ক্ষমতায় ছিলেন, 14 দলীয় ঐক্যজোট। তাহলে তারেক রহমান সাহেবের দুর্নীতির স্পেসিফিক তো বের করতে পারলেন না, এইটাই প্রশ্ন আমার কাছে। ধন্যবাদ আপনাকে নাদিম মুস্তাফা। পেছনে হাত তুলেছিলেন, যে আপনি একবার দাঁড়িয়েছিলেন, সুযোগ দিতে পারেনি। হ্যাঁ, এবার বলুন আশরাফুল প্রসঙ্গ, তার পেছনে। ধন্যবাদ। আসলে ক্রিকেট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং ক্রিকেটের কারণে আমাদের লাল সবুজ পতাকা আজকে বিশ্বের দেশে দেশে উঠছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শাহরিয়ার আলম সাহেব যথার্থই বলেছেন যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে সেঞ্চুরি উপহার দিয়ে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এই ক্রিকেট আজকে আশরাফুল পুরো জাতির মাথা কিন্তু হেড করেছে এই ক্রিকেটে, এই ফিক্সিং কেলেঙ্কারির মাধ্যমে। অতএব আজকে যদি আশরাফুলকে ক্ষমা করে দেয়া হয় তাহলে আমাদের নতুন প্রজন্মরা দেখবে যে অপরাধ করলে ক্ষমা পেয়ে যাব, অতএব এই অপরাধ আমাদের বাড়াবে। আজকে যদি আশরাফুলকে ক্ষমা করে দেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার সামনে আপনি দাঁড়িয়েছিলেন। যেটা আমাদের পিছনে ভাই বলছিলেন যে আশরাফুলকে মানে ক্ষমা করলে হয়তো অনেকেই ছাড় পেয়ে যাবে, কিন্তু আপনারা দেখেছেন যে এই ফিক্সিং কেলেঙ্কারিটা কিন্তু শুরু হয়েছে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার IPL থেকে, সেটা আমাদের দেশে চলে আসছে এখন আশরাফুলের উপরে। কিন্তু আমি মনে করি যে আশরাফুলকে যদি গুরুদণ্ড দেওয়া হয়, আপনি আপনার সাপটা মারতে যেয়ে কিন্তু লাঠিটাই ভেঙে ফেলাচ্ছেন। ধন্যবাদ। এটা যেন না করা হয়। ধন্যবাদ আপনাকে। এখানে দ্বিতীয় সারিতে আপনি। বাংলাদেশ ক্রিকেট যখন এগিয়ে যাচ্ছে, যখন আমরা একটা এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত খেললাম, তারপরে কিছুদিন আগে নিউজিল্যান্ডকে হোয়াইট হাউস করলাম, তারপরে ওয়েস্ট ইন্ডিজকে হারালাম, আমরা যখন এত অ্যাচিভমেন্ট করলাম,
তারপরে এই ধরনের একটা ঘটনা মনে করি কঠোর শাস্তি হওয়া উচিত এবং এটাকে অঙ্কুরে বিনষ্ট করা উচিত, তাছাড়া পরবর্তীতে আবার ঘটবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসবো এই প্রসঙ্গে, চেষ্টা করব। এখন মোহাম্মদ জামাত খান। আসলে শাহরিয়ার ভাই যেটা বলেছে তার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। দেখেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দুর্নীতির বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়েছে। দুর্নীতিবাদদের এখন পর্যন্ত বড় ধরনের কোনো শাস্তি হয়নি এবং কেউ স্বীকারও করেনি যে আমি দুর্নীতি বা অন্যায় করেছি। কিন্তু আশরাফুল সাহেব যাই হোক, সে কিন্তু স্বীকার করেছে এবং বলছে আমি ভুল করেছি, অন্যায় করেছি। এখানে ক্ষমার দৃষ্টি দেখে আর যে শাস্তি বা আইন আছে সেটা করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ ক্ষমা তাকে করা যাবে না। যেমন সম্পূর্ণ যদি ক্ষমা করা যায় তাহলে কিন্তু নেক্সট যারা আসবে তারাও এই সুযোগটা নেবে। আমি মনে করি যে আমাদের দেশের এর চেয়েও বড় বড় দুর্নীতি, অনিয়ম, অপরাধ হচ্ছে, অতএব শাস্তি কিন্তু তাকে দিতে হবে। আমি একটা বিষয় একটু বলতে চাই, যে সেটি হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গত 5 বছরে যে ধরনের রাঘব বোয়ালদেরকে অফিসে ডেকে নিয়ে এসে ইন্টারোগেট করেছে, এমনকি গ্রেফতারের ঘটনাও ঘটেছে সচিবের ক্ষেত্রে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রীরা ফিরে এসেছেন তদন্তের প্রসেসের পরে, কিন্তু দুর্নীতি দমন কমিশনে কোনো মন্ত্রী তো অনেক দূরের কথা, কোনো মিড লেভেলের সরকারি কর্মকর্তাকে অতীতে কখনো ডাকতে দেখা যায়নি। সেই জায়গায় দুর্নীতি দমন কমিশন যেটা করেছে, দিস আর অল প্রসিডিওর, না এগুলো কিন্তু কোনোটা ডিসপোজ অফ হয়ে যায়নি। পদ্মা সেতু নিয়ে যে তদন্ত, সেটা কিন্তু চলমান তদন্ত। আমি যে কথাটি বলতে চাই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলি কিন্তু কোথাও শুরু করতে হয়, তারপর একটা লেভেলে একটা ম্যাচুরিটি আসে, তারপর একটা অ্যাডভান্স লেভেলে যায়। তো সেই জায়গায় বর্তমান সরকার যেটা শুরু করেছে এটাকে খাটোভাবে দেখার কোনো উপায় নেই। আর আমি কোনোভাবেই কিন্তু আশরাফুলকে ক্ষমা করে দেওয়ার কথা বলিনি, তাকে বলেছি যে তার শাস্তিটা যেন বাড়তিভাবে বিসিবি যেন ইম্পোজ না করে। আর তারেক রহমানের যেটা বলা হয়েছে, তারেক রহমান দুর্নীতি করেছেন কি করেননি এই তদন্তাধীন রয়েছে, কিন্তু এ পর্যন্ত এফবিআই তদন্ত কমিটি এসছে, এফবিআইয়ের ওয়েবসাইটে তারেক রহমান না হলেও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণ করে ওখানে বলা হয়েছে যে মানি লন্ডারিং অ্যাক্টের যে অভিযোগ নয়, এফবিআই হ্যাজ প্রুভেন, তাদের ওয়েবসাইটে কথাটা লেখা রয়েছে। তো এটাকে একেবারে এড়িয়ে দেওয়া যাবে না, কারণ এর আগে তারেক সাহেবের ব্যাপারে বলা হয়, আরাফাত রহমান কোকো সেটা বলেন, আপনি তারেক সাহেবের কথা বলেন, আমি তারেক সাহেবের কথা বলিনি, আমি বলিনি, আরাফাত রহমান কোকোর কথা বলা করছেন না, আমি एग्जांपल দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় দর্শকদের প্রশ্ন এসেছে যে সর্বোচ্চ পরিবারের তদন্ত করা হয়ে ওঠে না, আপনার সাথে আপনার বাবার মিল হবে কি আপনার ছেলের মিল হবে? আরাফাত রহমান কোকোর কথা বলা হচ্ছে, তাই বলে, কিন্তু সেও তো প্রধানমন্ত্রীর সন্তান নাকি না অন্য কারো সন্তান? তো আমি সেই কথাই বলার চেষ্টা করছি। আমারও তো প্রশ্ন আছে যে কানাডাতে কে ঢুকতে পারছে না, আপনাদের দলের কানাডায় ঢুকতে পারছে না, আমার জানা নেই, আপনার কাছে প্রশ্ন আমার জানা নেই, আমার জানা নেই। আমেরিকার জন এফ কেনেডিতে কে ধরা পড়েছিল ডলার নিয়ে? কে ধরা পড়েছিল বলেন আপনি বলেন, আমি জানি না, চেক করেন আপনি দুর্নীতি দমন হতে পারে, আমার দলে ধরা পড়েছিল, দলে কি বলেন আপনার দলে? আমি বলছি এগুলা সব বাড়াবাড়ি বলে পেছনের সারিতে একজন হাত তুলেছেন, শাহরিয়ার আলম, অসংখ্য ধন্যবাদ। নাদিম মুস্তাফা, আমরা দেখি দর্শকদের ওয়েবসাইটে দেখবেন আরাফাত রহমান, আমরা নাদিম মুস্তাফা অসংখ্য আওয়ামী লীগের জন্য দেখি, বলুন আপনি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এটা আশরাফুল প্রসঙ্গে কথা হচ্ছে, নাদিম মুস্তাফা এবং শাহরিয়া সাহেবকে উভয়কে আমি অনুরোধ করব, ওনারা উভয় দলে বিরোধী দলেই ছিলেন, তো ওনারা প্রত্যেক দলেরই দেখা যাচ্ছে যে দুর্নীতিবাজ ছিলেন। তা আমার মনে হয় যিনি প্রথম অপরাধ আশরাফুল করেছেন উনি প্রথম নামও করেছিলেন বাংলাদেশের। তা আমি মনে করছি যে সামান্য কিছু লঘুদণ্ড দিয়ে তাদের মাফ করে দেওয়া আমার পক্ষে মনে হয় সবচেয়ে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে আপনি। আমরা সবাই জানি বাংলাদেশ এর আগে পরপর 5 বার দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করেছিল। ক্রিকেটই একমাত্র একটা মিডিয়া ছিল বা প্ল্যাটফর্ম ছিল যেখানে কোনো দুর্নীতি এর আগে কখনো ধরা পড়েনি। তো আশরাফুল যে কাজটা করেছে ম্যাচ ফিক্সিং করে, এটা আসলে ঠিক হয়নি। আর আমি ব্যক্তিগতভাবে আইন মাফ করা যায়, যেটা প্রশ্ন উঠেছে, তাকে কি আশরাফুলকে কি মাফ করা যায়? না, মাফ করা যায় না। খালি আশরাফুল কেন, আশরাফুলের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে আর এই ব্যাপারে যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত এবং জনগণের সামনে এটা তার বাস্তবতা প্রয়োগ করা উচিত। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসতে চাই সুস্মিতা চক্রবর্তী। আমি আসলে এই আশরাফুলের যে কি দুর্নীতি এটা খুব বিস্তারিত জানি না, তবে আমার মনে হয় একটা জিনিস মানে সংবাদ দেখে মনে হচ্ছিল যে এটা তো এককভাবে শুধু উনার বিষয় না, উনার পেছনেও নিশ্চয়ই বড় ধরনের কোনো বিষয় আছে, আরও লোকজন যুক্ত আছে। যদি ধরতে হয় সুষ্ঠু তদন্ত দরকার এবং শুধু তাকে না, তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও খুঁজে বের করে আমাদের সামনে হাজির করা দরকার।
আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে আমাদের দেশে সাধারণত অন্যায় স্বীকার করার কোনো সংস্কৃতির চর্চা নেই। অনেক বড় বড় অন্যায় করে কিন্তু কোনো দিন কেউ স্বীকার করেন না সামনে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আশরাফুল বা যে কোনো অন্যায়কারী উনি জাতির সামনে স্বীকার করেছেন, এইটা ভালো দিক। কিন্তু তাই বলে আমি বলছি না যে উনি বিশাল অন্যায় করেছেন, তাকে পুরোপুরি মাফ করে দেওয়া হোক। তবে নিশ্চিত করতে হবে যে উনার সাথে আরো বড় বড় রাঘব বোয়ালেরা বা আরো যারা সংশ্লিষ্ট আছেন বলছেন যে শুধু তাদেরকে খুঁজে বের করা। অন্যায় স্বীকার করলেই পার পাওয়া যাবে না, একেবারে পার পাওয়া যাবে না। তবে এটা ইতিবাচক যে উনি একজন ক্রিকেটার, ব্রাইট ক্রিকেটার আমাদের, তিনি জাতির সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন এটা থেকে মানুষ শিক্ষা নিতে পারে। এইটুকু আমি বলবো যে ওনার ভালো দিক, ইতিবাচক দিক। ধন্যবাদ সুস্মিতা চক্রবর্তী আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্ন করবেন মোহাম্মদ আতিকুর রহমান। নির্বাচনের মাত্র 7 দিন আগে রাজশাহী শহরে সীমিতভাবে যে গ্যাস সংযোগ দেয়া হলো, এটাকে কি আমরা নির্বাচনকে প্রভাবিত করার কৌশল বলতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাদের। রাজশাহীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই প্রশ্নের উত্তর প্রথমেই আসতে চাই নাদিম মুস্তাফা আপনার কাছে। সীমিতভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে রাজশাহীতে যখন সিটি কর্পোরেশন ইলেকশনের মাত্র কয়েকদিন আগে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন এই মাসের 15 তারিখে 2004 সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন এই গ্যাসের একনেকে পাশ হয়। রাজশাহীতে গ্যাস আসবে একনেকে পাশ হয়েছিল। আমরা ওই সময় ওই বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বেগম খালেদা জিয়া সাবেক মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করে গেছিলেন। এই যে সময়টা গেল, আর মাত্র 7 দিন পরে ভোট। এই ভোটের আগে প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী শাহরিয়ার ভাইরা বলছেন দেশে গণতন্ত্র আছে, মানে ফেয়ার নির্বাচন হবে, জাতীয় সংসদও ফেয়ার নির্বাচন হবে। তো এই যে গতকালকে গ্যাস সংযোগ দিয়েছেন মাত্র 51টি বাড়িতে, সম্ভবত 30টি বাড়িতে, 32টি বাড়িতে, তাহলে সারা রাজশাহী শহরে কি 32টা মানুষই আওয়ামী লীগের ভিআইপি? আরও তো সাধারণ যারা খুব গরিব মানুষ আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের বাসাতে তো আগে গ্যাসের প্রয়োজন ছিল। একজন ভিআইপিকে দিতে হবে গ্যাস, দিয়ে রাজশাহীর সব ওই তালামার্খা প্রতীকে ভোট নিয়ে নিতে হবে মেয়রের। এইটা তো ঠিক না। এইটা 15 তারিখে জাতীয় জবাব দেবে। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। আপনি কি বলছেন যে এটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য? 100 বার এটা পরিকল্পিতভাবে। দেখেন গত 5 তারিখে আমি জাহাজঘাটে গিয়েছিলাম, বিনোদপুর জাহাজঘাট ওই অঞ্চলে গিয়েছিলাম নির্বাচনী একটা পথসভা করতে। তখন দেখলাম পুলিশ পাহারা দিয়ে ফজলে হোসেন বাদশা ভাই আমাদের সদরের এমপি, তারপরে শাহরিয়ার ভাই ছিলেন, ওনাদেরকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে পথসভা করার জন্য। তো এই যদি যেখানে বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য দেওয়া হয়েছে বলে আপনি অভিযোগ করছেন। আমি অভিযোগ করছি। এখন আওয়ামী লীগ যদি এটা করতে চাইতো, সেটা তো 1 বছর আগেও যদি সংযোগ দিত, তাহলে তো নির্বাচনে তার সুফল তারা পেতে পারত। 100 বার পেত। তাহলে এতদিন পারলেন না, 4.5 বছরে পারলেন না। এই 15 তারিখের আগে না করে 15 তারিখের পরে করলে তো পারতেন। সরকার তো আওয়ামী লীগের আছে, সরকার তো আর বিএনপির নাই। যদি বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই পাশ করে, তো বুলবুল ভাই তো উদ্বোধন করতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী চালু করবেন। তাহলে এইটা না করে খায়রুজ্জামান লিটন ভাইকে তালামার্খা প্রতীকে ভোট দেওয়ার জন্য ওই 32 জন ভিআইপিকে গ্যাসের লাইন দেওয়া হলো, সংযোগ দেওয়া হলো, আর বাকিগুলো সব বঞ্চিত হলো। তাহলে বাকি মানুষগুলো কি ভোটার না? ধন্যবাদ নাদিম মুস্তাফা। ভোট দিবে না? ধন্যবাদ নাদিম মুস্তাফা। আমি আসতে চাই মোহাম্মদ জামাত খান আপনার কাছে। আপনি কিভাবে দেখছেন এই সংযোগ দেওয়াটাকে? আসলে গ্যাসের আন্দোলন রাজশাহীতে, গ্যাসের দাবি রাজশাহীর মানুষের প্রাণের দাবি ছিলেন। আমরা প্রথম থেকেই এ পর্যন্ত আন্দোলন করেছি। গ্যাসের বিষয়টা মনে হয় আদালতে একটি মামলা ছিল, আর যার কারণে এই মামলার কারণেই কিন্তু গ্যাস সংযুক্ত এতদিন দেরি হয়েছে। আর
উনি মানে না, এখন আমাকে বলতে দেন। বাংলাদেশে তো গ্যাস শর্ট আছে, আপনি কেন না, আমি একটু বলতে দেন, প্লিজ আমাকে একটু বলতে দেন যে আদালতে মামলা থাকার কারণেই কিন্তু আপনি কি লিটন সাহেবকে সমর্থন করেছেন? তাহলে আপনি কেন বলছেন মামলার কারণে মামলার কারণেই কিন্তু গ্যাস বন্ধ নাই, মামলা না গ্যাসই তো নাই। আমি আপনার কাছে যদি কিছু থাকে আমি আপনার কাছে আসবো, আমাকে ওনাকে বলার সুযোগ দিন। 32 জনের মধ্যে আমিও তো ছিলাম, আমি তো কেন বলবেন এই কথা? সেটা না, ঠিক আছে, ওনাকে আপনি যখন কথা বলেছেন উনি আপনাকে ইন্টারাপ্ট করেন না, ওনার কথা আপনাকে আমি বলতে চাই যে 32 জনের মধ্যে কিন্তু আমি একজন, আমি কিন্তু গ্যাস নিইনি। কারণ আমরা চেয়েছি যে রাজশাহীর সকল জনগণ গ্যাস যখন পাবে আমরা নিব। গ্যাস আছে কিনা রাজশাহীতে এটা তো আপনি জানেন না, আপনি তো টেকনিশিয়ান না বা ইঞ্জিনিয়ার না। আমরা ইঞ্জিনিয়ারদের বা এখানে যারা সংশ্লিষ্ট তাদের কাছে জেনেছি গ্যাস না। এখন যে প্রশ্নটা উঠেছে যে না, এটাকে নির্বাচনের সঙ্গে সম্পর্ক, আমি বলতে চাই ওনার সঙ্গে একমত যে নির্বাচনের পরেও গ্যাসটা দেওয়া যেতে পারতো। মানে এটাকে একটা নির্বাচনকে প্রভাবিত করবে, এটা কি নির্বাচন? আমি মনে করি যে এটা এত তাড়াহুড়া করে না দিয়ে নির্বাচনের পরেও গ্যাস লাইনটা দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের মতামত দিতে চাই এই বিষয়ে। পেছনে হাত তুলেছেন একজন, জি আপনি। আচ্ছা, এই যে নির্বাচনের কয়েকদিন আগে কিছু বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হলো, এটা আমার মনে হচ্ছে লোক দেখানো গ্যাস দেওয়া, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আপনি মাঝখানে না, আপনি বসুন আগে। উনি যিনি দাঁড়িয়েছেন ওনাকে আগে দিয়ে তারপর আপনার কাছে আসবো। আপনি যিনি দাঁড়িয়েছেন। 2004 সালে একনেক পাশ করলো রাজশাহীতে গ্যাস আসবে, কিন্তু 2006 পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় ছিল। তাহলে কেন মিজানুর রহমান মিনু সাহেব আনতে পারলেন না গ্যাস? আর লিটন সাহেব দেরিতে হলেও গ্যাস তো রাজশাহীতে দিয়েছে, তাহলে এত দেরি কেন হলো? ধন্যবাদ আপনাকে। তার পেছনে আপনি। আমার প্রশ্ন নাদিম মুস্তফা সাহেবের আপনার মতামতটি বলুন। একনেকে 2004 সালে রাজশাহীতে গ্যাস দেওয়ার ব্যাপারে পাশ হলো। সিরাজগঞ্জে গ্যাস দিলেন, বগুড়ায় গ্যাস দিলেন, পিছনে দাঁড়িয়ে হাততালি দিলেন। একদিনে 32 জনের বাড়িতে গ্যাস পেল। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাজশাহীর মানুষ গ্যাস পাবে। প্রতিনিধি আপনারা, আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে বলতে চাই, আর বিরোধিতা করেন না, রাজশাহীর উন্নয়নে আর বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়েন না। ধন্যবাদ। শুধু নির্বাচন নাই, গ্যাস আসুক, আরো সবকিছু আসুক। অসংখ্য ধন্যবাদ। নাদিম মুস্তাফা, আপনার কাছে প্রশ্ন, খুব সংক্ষেপে বলুন, 30 সেকেন্ড সময়। আপনি বলেছেন 2004 সালে একনেকে পাস হয়েছে গ্যাস। যে কোনো বড় প্রজেক্ট পাস হয় একনেকে, পাস হওয়ার পরে এইটা টেন্ডার হয়, ইন্টারন্যাশনাল টেন্ডার হয় বা লোকাল টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে যিনি পান সেইভাবে কাজ শুরু হয়। তাহলে 2004 সালে 2 সালের ভিতরে গ্যাসের লাইন আসবে, 4.5 বছরে পারলেন না। শাহরিয়ার ভাইরা ক্ষমতায় আছেন, 4.5 বছরে পারলেন না। আর আমরা 2 বছরে আমরা একনেকে পাশ করে গেলাম, গ্যাস রাজশাহীর মানুষের জন্য বরাদ্দ করে গেলাম। আর আপনি বলছেন যে উন্নয়ন হতে দেন। উন্নয়ন তো আমরাই করেছি আগে, 91 থেকে 96, 2001 থেকে 2006 সাল রাজশাহী শহরের যে মানচিত্র পরিবর্তন হয়েছে বিএনপির দ্বারাই, মিজানুর রহমান মিনু সাহেবের দ্বারা, বেগম খালেদা জিয়া সরকারের দ্বারাই। ধন্যবাদ নাদিম মুস্তাফা। আমার ধারণা দর্শকরা আপনার উত্তর পেয়েছেন। সুস্মিতা চক্রবর্তী। আসলে এই যে দীর্ঘ বছর ধরে সম্ভবত রাজশাহীবাসী এই গুরুত্বপূর্ণ বিষয় মানে গ্যাস পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছেন, এবং এই যে কিছুদিন আগে এটা পাওয়া যাচ্ছে, এটা খুবই ইতিবাচক একটা দিক। যে সরকারের আমলেই হোক ভীষণ দরকারি একটা জিনিস। কিন্তু এখানে একটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু এটা গুণে মাত্র 32টি পরিবারে গ্যাস গিয়েছে, এবং আমরা দেখতে পাই যে সমাজের যে কোনো ভালো জিনিসই প্রথমে ভোগ করে একটু আপার ক্লাসরা, একটু সুবিধাবাদী শ্রেণীদের দ্বারা। যদি এইটা হয় তাহলে একটা সুযোগ তৈরি হয় সকলের জন্য এটা বলার। তার মানে এই না যে বিষয়টা ইতিবাচক নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। কিন্তু হতে পারতো যে এটা 32টা এভাবে ভিআইপি না নির্বাচন করে এটা কোনো একটা অঞ্চল ভিত্তিক কোনো রাস্তা ধরে গণহারে, তখন জিনিসটা অনেক বেশি সুন্দর দেখাতো বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেত। তারপরেও আমি বলবো যে এই পদক্ষেপ সত্যি ইতিবাচক এবং এটা আরো ফলপ্রসূ হোক, আমরা সকলেই এই সুবিধা পাই, এইটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শাহরিয়ার আলম। জি ধন্যবাদ। আমার প্রথম পয়েন্টটি ছিল গ্যাস বিষয়ে, যেটা একজন দর্শক ফোন করে বলে দিয়েছেন অলরেডি। 2004 সালে রাজশাহীর জন্য একনেক হয়েছে, 2006 আসেনি। কিন্তু বগুড়ায় একনেক হয়েছিল 2005-এ, যেটা 2006-এ সংযোগ দেওয়া হয়েছে। বগুড়ার ক্ষেত্রে যেটা সম্ভব সেটা কেন রাজশাহীর ক্ষেত্রে সম্ভব ছিল না, যেটা ওনারাও কিন্তু তখন দাবিতে তুলেছিল। দ্বিতীয় কথা হলো যে 32 জনের যে বাসায় দেওয়া হয়েছে, আমাদের জাতির গর্ব, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের
মুক্তিযোদ্ধাদের বাসায় দেওয়া হয়েছে। আমাদের বিরোধী দলদের সবসময় দেখি ভাষার বিষয়ে, মুক্তিযুদ্ধের বিষয়ে একটা অনীহা প্রকাশ পায়। 1968 সালে ঢাকা শহরে যখন গ্যাস প্রথম দেওয়া হয়, তখন শওকত ওসমান সাহেবের বাসায় গ্যাস সংযোগ দিয়ে কিন্তু গ্যাসের উদ্বোধন করা হয়েছিল, সাহিত্যিক শওকত ওসমান। সেই জায়গায় ভাষা সৈনিক আবুল হোসেন। এখানে যারা বসা আছেন 200 মানুষের মধ্যে খুব বেশি হলে 10 জন আমি তাকিয়ে দেখেছি যাদের বয়স 40-এর উপরে হবে। এনারা কেউ মুক্তিযুদ্ধ দেখেননি, এনারা কেউ 75 দেখেননি, এর মধ্যে অর্ধেকের বেশি 91-এর গণ অভ্যুত্থান দেখেনি। একজন ভাষা সৈনিকের বাসায় যখন দেওয়া হচ্ছে, তাহলে এত গাত্রদেহ কেন বিরোধী দলের ভাষা সৈনিকের বাড়িতে দেওয়ার পরে? এবং এটা নিয়ে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। ইতিমধ্যে 6000 আবেদন পড়েছে এবং আমি 32 জনের মধ্যে বলি যে 3 জন ওনাদের দলের বিশিষ্ট, আমি জানি ওনার বাসায় কিনা, বিস্তারিত নামে যাব না, বুলবুল সাহেবের বাসায় না, মিনু সাহেবের বাসাও দেওয়া হয়েছে, তারা রিফিউজ করেছেন নিতে। কিন্তু মিস্টার তোফায়েল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির, উনি গতকালকে সংবাদপত্রের মাধ্যমে বলেছেন যে তারাও গ্যাসের আবেদন করেছেন। আবেদন কেন বলে দেওয়ার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, কোনো বিষয় নেই, রাজশাহী গ্যাস পেয়েছে যে কোনো মূল্যে পেয়েছে। যেখানে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, যেহেতু একটা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আমি একটু বলি, এটা এক সপ্তাহ যদি পরে হতো, 2 সপ্তাহ পরে হলো, আমি একটু বলি নাদিম ভাই, ভেরি ভ্যালিড। সেটাই হচ্ছে যে গ্যাসের সংযোগ হাইকোর্টের রিটের মাধ্যমে বন্ধ ছিল, এটা সত্য কথা, সকলে জানি আমরা। এটা আজকে থেকে 2 মাস আগে উইথড্র করা হয়েছে এবং তারপরে গ্যাস সংযোগের আমরা তো জড়িত, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, জ্বালানি উপদেষ্টার সাথে দেখা করেছি, তারা নীতিগত সম্মতি দিয়েছেন, হ্যাঁ বলেছেন গ্যাস কানেকশন দেয়া হোক, কিন্তু তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে লিটন ভাইয়ের মেয়াদ কিন্তু সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত ছিল। অসুবিধা হতো, এটা আমরা যে কোনো মূল্যে চেয়েছি, কারণ হচ্ছে যে বিরোধী দল বলছে যে গ্যাস আসবে না। আপনারা জানেন যে আজকে 7 তারিখে, গতকালকে 7 তারিখে গ্যাস দেওয়া হয়েছে, পত্রিকা লিখেছিল 6 তারিখে গ্যাস দেওয়া হবে। 6 তারিখে রাজশাহী শহরে আমি মাইকিং শুনেছি, হই হই রই রই, রাজশাহীর গ্যাস গেল কই। তার মানে কি, যারা বিরোধী তারা কিন্তু এটা নিয়ে আবার রাজনীতি শুরু করেছিলেন এবং সেটার উত্তর দেওয়ার জন্য অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত, যে কোনো মূল্যে হোক রাজশাহীবাসী গ্যাস পেয়েছে। নাদিম মুস্তাফা কিছু 30 সেকেন্ড। শারের ভাই, আপনি যে কথাগুলো বললেন যে গ্যাস ঢাকা সিটিতে, ঢাকার আশেপাশে যে কলকারখানাগুলো ছিল, আপনারও আছে, সেখানে তো আপনারা গ্যাস দিতে পারেননি এই সরকার আমলে, এই বন্ধ ছিল। রাজশাহী তো বন্ধ ছিল। তাহলে হঠাৎ করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে, আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আচরণবিধি আছে আমার কাছে, আমি জাজ না, আপনি জাজ না, আচরণবিধি লঙ্ঘন করে ভোটের আগে, ভোট চলাকালীন সময় 7 দিন আগে আপনি গ্যাস দিলেন, দিয়ে বুঝালেন যে আশেপাশে আমরা গ্যাস দিলাম। পরের প্রশ্নে যেতে হবে, হাতে সময় কমে এসছে। আমি এবারে পরের প্রশ্নে যাচ্ছি, চতুর্থ প্রশ্ন করবেন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা। আমার প্রশ্নটি হচ্ছে, এবারের বাজেটে কৃষির ভর্তুকি পরিমাণ কমানোর প্রস্তাব হয়েছে, এই বাজেট পেশ হলে কি কৃষি খাতে আদৌ সমস্যার মুখে পড়বো আমরা? ধন্যবাদ আপনাকে। কয়েকদিন আগেই মাত্র বাজেট উত্থাপন করা হয়েছে সংসদে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন মোহাম্মদ জামাত খান। যে বাজেটে কৃষি ভর্তুকি, উনি যেটা বলছেন যে পরিমাণটা কমানো হয়েছে, গতবার যা ছিল, প্রথমবার যেটা প্রস্তাব করা হয়েছিল তার চাইতে 500 কোটি টাকা কম এবারের প্রস্তাবনায়, এটা কি কৃষি খাতকে আরো বেশি সমস্যার দিকে ঠেলে দেবে? অবশ্যই সমস্যা, যেহেতু আমরা রাজশাহী বা এই উত্তরবঙ্গের মানুষ কৃষি নির্ভরশীল এলাকা, যে বাজেটে যে কৃষকদের জন্য যে কমানো হয়েছে, এটা অবশ্যই আমাদের এই অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসবে। তা আমি সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি যে কৃষকদেরকে বাঁচানোর স্বার্থে আরও ভর্তুকি দিতে হবে এবং রাজশাহী অঞ্চলে মাননীয় সংসদ আছে এখানে, এই আজকের সংলাপের মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয় যেন অবিলম্বে নির্মাণ করা হয়, বাস্তবায়ন করা হয়, সেজন্য আমি এই সংলাপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে নাদিম মুস্তাফা। কৃষি ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ যেটা প্রস্তাবনায়, গতবারের প্রস্তাবনায় যা ছিল তার চেয়ে এবারের প্রস্তাবনায় 500 কোটি টাকা কমেছে। দেখেন, আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষকের যে ভর্তুকি, সারের দাম বেড়ে গেছে, আমাদের সময় যে দাম ছিল তার চাইতে এখন ডাবলেরও বেশি দাম বর্তমান এই সরকার 4.5 বছরে, যে কারণে ভর্তুকি দিয়েছেন, হঠাৎ করে আবার 500 কোটি টাকা ভর্তুকি থেকে কমে গেল, তাহলে মানে কি দাঁড়ালো? কৃষক তো শেষ হয়ে গেল, কৃষকই থেকে যাচ্ছে, একটা শ্রেণী বহু উপরে চলে যাচ্ছে, কোটি কোটি হাজার কোটি টাকার মানুষ হয়ে যাচ্ছে, কিন্তু কৃষকের। ধন্যবাদ নাদিম মুস্তাফা আপনাকে। আমি সংক্ষেপে দর্শকদের মতামত নিতে চাই। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন, চতুর্থ সারিতে পেছনে। কৃষি প্রসঙ্গ, বাজেট, কৃষি বাজেট কমে গেছে, কৃষিতে ভর্তুকি কমে গেছে, শুধু কৃষিতে না, অন্যান্য অনেক ক্ষেত্রে ভর্তুকি কমে গেছে। ভর্তুকি যে কমবে এটা অনেক আগে থেকে পত্রিকা লেখালেখি হচ্ছিল। এর কারণ হলো পদ্মা ব্রিজের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে। যে পদ্মা ব্রিজের জন্য এত বড় দুর্নীতি হয়ে গেল, এত বড়, আমরা যদি বিশ্বব্যাংকের টাকায় পদ্মা ব্রিজটা করতে পারতাম, মূলত
পদ্মা ব্রিজ খাতে দুর্নীতির কারণেই কিন্তু কৃষিক্ষেত্রে ভর্তুকিটা কমে যাচ্ছে, শুধু কৃষিক্ষেত্রে না, শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। তার পেছনে যেতে চাই, আপনি না তার সামনে আপনি? হ্যাঁ, এটা কি কৃষিক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? আমি মনে করি অবশ্যই প্রভাব পড়বে। এর সাথে আমি আরেকটু বলতে চাই ইয়াতে যে আমাদের দুই রাজনৈতিক দলই তারা এই কৃষকের কথা ভাবছে বলে আমার মনে হয় না। বিরোধী দল এত হরতাল করছে যে কৃষকের কথা ভেবে, কয়দিন আগে আমি প্রথম আলোতে দেখলাম যে কৃষকের ধান উৎপাদন করতে খরচ হয়েছে 16 টাকা, অথচ বিক্রি হচ্ছে 8 টাকায়। এটা নিয়ে সংসদের সরকারি দলের সংসদ সদস্যরাও আলোচনা করলেন না, আবার বিরোধী দলও একটা দিন কেন অর্ধবেলাও হরতাল দিলেন না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে আপনি মাঝখানে হাত তুলেছেন, না পেজেন একজন নারী হাত তুলেছেন আপনার সামনে, উনি। আমি বলবো যে কৃষিক্ষেত্রে ভর্তুকি কমানো অবশ্যই কৃষকদের জন্য সমস্যা, কারণ আমি যেহেতু একজন কৃষকের মেয়ে, সেই হিসেবে আমি বলতে চাই যে আমাদের মতো পরিবাররা, কারণ তাদের সন্তানদেরকে অবশ্যই তো উচ্চশিক্ষা গ্রহণ করানোর তাদের স্বপ্ন আছে। আমি একজন রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে বলবো যে আমার বাবা যতটা কষ্ট করে কৃষিক্ষেত্রে, তার জন্য মানে সেই পরিমাণ কখনো ফলাফল পাই না। তাহলে আমরা যে কিভাবে তাহলে আমরা চলাফেরা করব কিভাবে? অসংখ্য ধন্যবাদ। আর একজন নেব সামনে, আপনি অনেকবার হাত তুলেছেন, সময় দিতে পারেন। অনেকেই সুযোগ পায়নি, আপনি বসুন। অনেকেই সুযোগ পায়নি, আপনি বসুন। আপনাকে বসতে হবে, আপনাকে বসতে হবে। আমি মনে করি এটা সরকারের কৃষি বিমুখ নীতির বহিঃপ্রকাশ, এবং আমি যেহেতু একটা কৃষকের সন্তান, তাই আমি মনে করি যে এটা কৃষকের পেটে লাথি মারার সমান। অসংখ্য ধন্যবাদ। যে এবার আপনি বলুন, খুব সংক্ষেপে 10 সেকেন্ড সময় পাবেন আপনি। যে জাতি নিজে কিছু করে খেতে পারে সেই স্বয়ংসম্পূর্ণ, তাই বাঙালি কৃষককুলকে স্বয়ংসম্পূর্ণ অর্জনের, দক্ষতা অর্জনের জন্যই আমরা কৃষিতে ভর্তুকি কমানোর কথা সমর্থন করছি, যাতে জাতি উন্নততর কৃষি সেবা নিজে থেকেই করতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুস্মিতা চক্রবর্তী, বাজেট মাত্র উত্থাপন করা হয়েছে কয়েকদিন আগে এবং কৃষিক্ষেত্রে ভর্তুকির পরিমাণ কমেছে যেটা বলছেন, কি বলবেন? আমাদের বাজেট নিয়ে আসলে অনেক ইতিবাচক দিক রয়েছে, কিন্তু যেগুলো বাজেটের সীমাবদ্ধতা বা দুর্বলতা হিসেবে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছেন, আমি পত্রিকায় দেখেছি, সেখানে শিক্ষা, কৃষি ইত্যাদি অন্যতম। তো আমাদের দেশ, আমরা এখনও কৃষির ওপর নির্ভরশীল বলাই বাহুল্য। এর ফলে এটা মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এই ভর্তুকিটার হয়তো দরকার ছিল না, বরঞ্চ এই খাতে আমরা আরেকটু বেশি যদি টাকা পয়সা দেয়া হতো, সেটাই বরঞ্চ বেটার হতো আমাদের দেশের জন্য। কমানোটা অবশ্যই ঠিক হয়নি, কমানোটা ঠিক হয়নি। অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার আলম, আওয়ামী লীগ সবসময় দাবি করে যে আওয়ামী লীগ অবশ্যই আমিও দাবি করছি। একজন দর্শক বলতে গিয়ে বলেছেন যে রাজনৈতিক দলগুলি বোধহয় কৃষকের বন্ধু নন, সেক্ষেত্রে তিনি বিরোধী দলের সমালোচনা করেছেন। কিন্তু বর্তমানে সরকারের যে সফলতা কৃষি নিয়ে, আমাদের দেশে চাল, গম সব কিছুর ইম্পোর্ট কমে গেছে এবং জিরোতে নেমে এসছে। সারের জন্য কৃষকের গুলি খেতে হয় না। দিনাজপুরে বিরোধী দলের সময় কিন্তু 22 জন কৃষকের সারের জন্য প্রাণ দিতে হয়েছে। সারের মূল্য কোথায় বৃদ্ধি পেয়েছে নাদিম মোস্তফা ভাই আমি জানি না কোথা থেকে এই তথ্য নিয়ে এসেছেন। সারের মূল্য বিএনপি সরকারের সময় কাগজে কলমে যা লেখা ছিল, বাইরে ব্ল্যাক মার্কেটে তার চেয়ে 10 গুণ দামে বিক্রি হতো। বর্তমানে এই সমস্যা একেবারেই নেই। তো সেই জায়গা থেকে কৃষিকে স্বাবলম্বী করার জন্য যে স্টেপসগুলি নেওয়া দরকার সেটা সরকার নিয়েছে। তবে আমার হাতে কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বইটি আছে। আমি হলফ করে বলতে পারি আপনারা বাজেট বক্তৃতা কেউ পুরোটা শোনেননি বা পুরোটা পড়েননি। আমি ইফ ইউ জাস্ট অ্যালাউ মি, যে গত বছর 2012-13 অর্থ বছরে ভর্তুকি রাখা হয়েছিল 9,500 কোটি টাকা এবং সংশোধিত বাজেটে এটা বাড়িয়ে 12,000 কোটি টাকা করা হয়েছে। আরো অন্যান্য ক্ষেত্রে যেখানে সরকার প্রয়োজন মনে করেছে এবং এখানে বলেছে, এবং এই বাজেটটা কিন্তু প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত, 1 মাস পরে আলোচনার পরে এটা পাস হবে। সেখানে বলা হয়েছে নতুন অর্থ বছর 2013-14 সালে 9,000 কোটি টাকা বরাদ্দ রাখলাম। তো অঙ্কের হিসাবে 500 কোটি টাকা, কিন্তু সরকার প্রয়োজন মনে করলে 3 মাস পরে এটা কিন্তু বাড়িয়ে আরো 12,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা করতে পারে। খুব সংক্ষেপে যদি একজন দর্শক বলেছেন যে পদ্মা সেতু দুর্নীতির বলি হচ্ছে বিভিন্ন খাত, কৃষি সহ। না, মোটেই নয়। আপনি যদি খেয়াল করেন 2009-10 অর্থ বছরে বাংলাদেশের বাজেটের অর্থনীতির আকার ছিল 1,13,000 কোটি টাকা। সেই জায়গায় এবছরের বাজেট এসছে 2,23,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি এত বেড়েছে। এবং আপনি এডিবির বরাদ্দের কথা যদি হিসাব করেন, 2009-10 সালে এডিবির বরাদ্দ ছিল 20-22,000 কোটি টাকা। সেটা বর্তমানে প্রায় আমার এই মতে 70-80,000 কোটি টাকার মোটেই কম নয়। সে জায়গায় গত অর্থ বছরের চেয়ে 20,000 কোটি টাকা কিন্তু অঙ্কে না যায়। না, যেতে হবে, জানতে হবে। তো এটা কমেন্টস করে দিবেন, কিন্তু তথ্যগত জানবেন না। না, এটা মোটেই ঠিক নয়।
প্রতিটা এই যে 7.2 যে প্রবৃত্তির টার্গেট করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে বরাদ্দ কিন্তু বেড়েছে, কোনো জায়গাতেই অ্যাজ সাচ বড় ধরনের কোনো মানে নেগেটিভ গ্রোথ নেই। এই যে 500 কোটি টাকা যে কম কৃষিতে দেখছেন, এটা প্রয়োজনে বাড়িয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয়তাটা সরকার, জননেত্রী শেখ হাসিনা অথবা বেগম মতিয়া চৌধুরী চেয়ে আমরা কিন্তু কেউ ভালো বুঝতে পারি না। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার আলম আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে আপনারা যে 4 জন যোগ দিয়েছেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে আপনারা দর্শক হিসেবে যারা যোগ দিয়েছেন, যারা কথা বলেছেন কিংবা যারা কথা বলতে পারেননি, আপনাদেরকেও একই সাথে ধন্যবাদ রইল রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়াম কর্তৃপক্ষ এবং চ্যানেল আইকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে রাজশাহী থেকে আমি আকবর হোসেন এখানে বিদায় নিচ্ছি।